নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা প্রেগনেন্সি কেয়ার মানে প্রাক গর্ভকালীন যত্ন মানে গর্ভধারণের আগে কি কি যত্ন নেওয়া দরকার, কি কি প্রস্তুতি বা কি কি অবশ্য করণীয়, তাই নিয়ে একটা ভিডিও বার্তা আপনাদের জন্য পাঠাবো। এটা অত্যন্ত জরুরি ব্যাপার এবং এইটা অবহেলিত বলে অনেক প্রেগনেন্সি কিন্তু সুখকর হয় না এবং তার মূল্য দিতে হয় যে মহিলা গর্ভধারণ করেন এবং তার বাড়ির বা পরিবারের লোকজনদের। তাই এই ভিডিও বার্তা যারা গর্ভধারণের সিদ্ধান্ত নিতে চলেছেন বা যারা অলরেডি মা হয়ে গেছেন এবং যার নিজের পুত্রবধূ বা মেয়ের গর্ভধারণের জন্য অপেক্ষা করছেন এবং পরিবারের লোকজন যারা কিনা কোনো মহিলার গর্ভধারণের সিদ্ধান্ত নেওয়াতে প্রভূত ভূমিকা পালন করেন, তাদের সকলের কাছে অত্যন্ত উপযোগী। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে খ্যাতনামা বিশেষজ্ঞ শিক্ষক চিকিৎসক, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিশারদ ডক্টর প্রিয়দর্শী মণ্ডল মহাশয়কে। নমস্কার ডক্টর প্রিয়দর্শী। নমস্কার ডাক্তারবাবু, আমরা জেনে এসেছি অপরিণত, দুর্বল এবং রুগ্ন গাছে সহজে ফল আসে না, যদিও বা আসে সে ফল অপরিপক্ক এবং অকালে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের মহিলারা এই সন্তানরূপী বা মানবরূপী যে ফল তাদের গর্ভে ধারণ করেন এবং পৃথিবীতে আনেন, তাদের ক্ষেত্রে কি একই কথা প্রযোজ্য? যদি হয় তাহলে কি কি বিশেষ ব্যবস্থা নিলে তাদের প্রত্যেকের গর্ভধারণ ফলপ্রসূ এবং সুখের হতে পারে? বলুন। খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন। গর্ভধারণ দুরকম হতে পারে, একটা হচ্ছে পরিকল্পিত, একটা হচ্ছে অপরিকল্পিত। আমরা বুঝতেই পাচ্ছি পরিকল্পনা করে যেটা করা হয় তার ফলও সুখকর হয়, কাজেই পরিকল্পিত গর্ভধারণ সবসময় আমাদের কাছে কাম্য। আর যদি আমরা দেখি যে অপরিকল্পিত গর্ভধারণ হয়েছে, তাহলে সেক্ষেত্রে তার ফল অনেক সময় আমাদের আশানুরূপ হয় না। সেই দেখা যায় যে কোনো কারণে সেই গর্ভধারণ নষ্ট হয়ে গেল বা যেটা সেই মহিলা বা তার ফ্যামিলির কাছে খুবই দুঃখজনক। এবারে আমাদের কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে? যখন একটি নববিবাহিত দম্পতি তারা গর্ভধারণে ইচ্ছুক হলো, সেই সময় তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে অথবা যে কোনো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে, তাহলে তাদেরকে কয়েকটা ব্যাপারে কিছু উপদেশ দেওয়া অবশ্য কর্তব্য। যেমন গর্ভধারণের বয়স, প্রথম হচ্ছে বয়স। যিনি গর্ভধারণ করবেন তার বয়স অবশ্যই আমরা চাইবো যেন 20 থেকে 30-এর মধ্যে হয়, কারণ তার আগে যেগুলোকে টিনেজ প্রেগনেন্সি বলা হয় অথবা বয়সকাল পেরিয়ে গেলে, যদিও আজকাল দেখা যায় যে মহিলাদের অ্যাভারেজ যে আমাদের বিয়ের বয়স সেটা অনেকটাই বেড়েছে, তার জন্য এখন 30-এর মধ্যে অনেকেই হয়তো গর্ভধারণ করতে সক্ষম হন না, কিন্তু 30 পেরিয়ে গেলেও তারপরে তিনি যদি গর্ভধারণ করতে চান, তখন তাকে কি কি বিশেষ যেগুলো পরামর্শ দেওয়া উচিত সেগুলো আমাদের সকলের জানা দরকার। এই গেল বয়সের কথা। 2 নাম্বার হচ্ছে আমরা তার সময়, প্রেগনেন্সিটা ঠিক সময়ে এসছে বা নিতে চলেছে কিনা। যেমন যদি গৃহবধূ হন, তার ক্ষেত্রে তার ফ্যামিলির যে সময়টা তার পক্ষে উপযুক্ত হবে সেই সময় তার গর্ভধারণ করা উচিত। আর যদি কর্মরতা হন, তাহলেও তাকে কর্মক্ষেত্রে সব কিছু সামাল দিয়ে তারপর প্রেগনেন্সির জন্য যে প্রয়োজনীয় সময়, বিশ্রাম বা ডাক্তারের পরামর্শ বা স্বাস্থ্যকর্মীর কাছে ভিজিট করা, এগুলো তিনি ঠিকঠাক যাতে মেনে চলতে পারেন সেই ব্যাপারটা তাকে একটা প্রস্তুতি নিতে হবে। আর
তারপরে যে ব্যাপারটা এসে যায় সেটা হচ্ছে কিছু কিছু পরীক্ষার দরকার। যেমন বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া রোগের বাহক কিনা সেটা জেনে নেওয়া অবশ্যই কর্তব্য, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এটা মানি না। কিন্তু যদি দেখা যায় যে এই রিপোর্ট করানো নেই, তাহলে অবশ্যই গর্ভধারণের পূর্বে তার থ্যালাসেমিয়ার বাহক কিনা সেটা জেনে নিতে হবে। পরবর্তী হচ্ছে তার রক্তাল্পতা আছে কিনা। যদি দেখা যায় রক্তাল্পতা আছে, তাহলে সেটা কিন্তু গর্ভধারণের পক্ষে খুব একটা সুখকর হবে না। অথবা গর্ভধারণের পরে দেখা যায় যে মা যদি রক্তাল্পতায় ভোগে, তাহলে বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হবে না, বা তার সময়ের অনেক আগেই তার প্রসব বেদনা শুরু হয়ে যেতে পারে। এই সমস্ত গর্ভস্থ বাচ্চাটা দুর্বল হয়ে জন্মাবে, এই সব ব্যাপারগুলো থেকে যায়। আর রক্ত পরীক্ষার পরে যেটা আমরা আসবো, তার মধ্যে রয়েছে যে তার কোনো ব্লাড সুগার লেভেল ঠিকঠাক আছে কি না, বা রক্তের তার গ্রুপ এবং যে RH ফ্যাক্টর সেটা কি জেনে নেওয়াটা অবশ্যই দরকার। আর সেরোলজি যেটা আমরা বলি, যেমন সে কোনো HIV AIDS-এ কোনো তার মধ্যে জীবাণু রয়েছে কি না, অথবা হেপাটাইটিস B, C বা সিফিলিসের জন্য VDRL টেস্ট, এগুলো করে নেওয়া অবশ্য কর্তব্য। আর এই সমস্ত পরীক্ষার আগে আমরা যদি রিপোর্টগুলো করে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে মা কিভাবে একটা সুস্থ গর্ভাবস্থা পেতে পারে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শগুলো দিতে পারবো। যেমন যদি কারুর দেখা যায় রক্তাল্পতা রয়েছে, তাহলে তার সেক্ষেত্রে তার যে অ্যানিমিয়া বা যে প্যালোর রয়েছে সেটা আমরা কিছুটা কারেকশন করে নিয়ে তারপর তাকে গর্ভধারণের পরামর্শ দেব। আর যদি গর্ভধারণের আগে তারা আসে, তাদেরকে আমরা ফলিক অ্যাসিড, একটা সামান্য ট্যাবলেট ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন গর্ভধারণ করার অন্তত 2-3 মাস আগে থেকে শুরু করে দিলে তার গর্ভস্থ বাচ্চা কী কী সুবিধা পেতে পারে সেগুলো তাকে বোঝাতে হবে। এছাড়া আরও বিভিন্ন যেগুলো সমস্যা রয়েছে তার সমাধান করে আমাদের এগোতে হবে, যাতে আমরা একটা সুস্থ সবল বাচ্চাকে জন্ম দিতে তাকে সাহায্য করতে পারি। ধন্যবাদ ডাক্তারবাবু। আমি পরে জানতে চাইবো, এরপরে আমি জানতে চাইবো যে এই যে কথাগুলো বললেন, এর থেকে আরও বেশি কিছু বলার দরকার যদি মা দ্বিতীয় গর্ভধারণের সিদ্ধান্ত নিতে চলেন। হ্যাঁ, গর্ভধারণ হতে পারে প্রথমবার গর্ভধারণ করছেন কেউ, অথবা কেউ দ্বিতীয় বা তার বেশিবার গর্ভধারণ করছেন। প্রথমবার গর্ভধারণে কিন্তু যিনি গর্ভধারণ করতে চলেছেন তার কাছে একটা আতঙ্ক, অনেক অজানা প্রশ্ন থেকে যায়। কাজেই তার ক্ষেত্রে যে প্রশ্নগুলো উত্তরগুলো আমাদের দিতে হবে বা তাকে যে জিনিসগুলো জানাতে হবে, দ্বিতীয় বা তার বেশিবার যারা গর্ভধারণ করছেন তাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর তারা অলরেডি পেয়ে গেছেন। হ্যাঁ, তারা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকেন, কিন্তু সেই ব্যাপারগুলো তারা যাতে অবহেলা না করেন সেই পরামর্শটা তাদেরকে অবশ্যই দিতে হবে। যেমন দ্বিতীয়বার গর্ভধারণ করলেও তার সেখানে ফলিক অ্যাসিডের কী গুরুত্ব রয়েছে, বা তার যে প্রয়োজনীয় যে আমাদের নির্দেশাবলী সেগুলো পালন করার কতটা দরকার সেগুলো তাকেও বোঝাতে হবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবধান, প্রথম থেকে দ্বিতীয় বাচ্চার ব্যবধান কতদিন হতে পারে। দেখা গেছে 2 বছরের কমে যেন তিনি দ্বিতীয় বাচ্চা না নেন, এবং 5 বছরের মধ্যে দ্বিতীয় বাচ্চাটা নিয়ে নেওয়া উচিত। এর বাইরেও আমরা অনেক রকম তারতম্য দেখি, কিন্তু সেই অনুযায়ী তাদেরকে পরামর্শ দিতে হয় যাতে মোটামুটি তারা যেটা উচিত সেটাই মেনে চলেন। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনি তুলে ধরলেন। তা নেক্সট আমি পরে জানতে চাইব যে যদি কোনো মহিলা কোনো ব্যাধি মানে অসুখের জন্যে, দীর্ঘমেয়াদী অসুখের জন্যে নানা রকম ওষুধ খেয়ে চলেন, তাহলে সেক্ষেত্রে তিনি বাচ্চা নিতে গেলে কি এক্সট্রা সুবিধে বা সাবধানতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, ঠিক কথা। যেমন ধরুন কিছু কিছু আছে অসুখ যেগুলো প্রেগনেন্সি নেয়ার পরে মানে গর্ভধারণ করার পরে আমরা তার উপস্থিতিটা টের পাই। যেমন হচ্ছে প্রেগনেন্সির পরে দেখা গেল প্রেশারটা হঠাৎ বাড়তে শুরু করলো, অথবা প্রেগনেন্সির পরে আগে সুগার ছিল না কিন্তু পরে সুগারটা ধরা পড়লো। তো সেই ক্ষেত্রে এক্ষেত্রে তো পূর্ব প্রস্তুতির কোনো অবকাশই থাকে না। কিন্তু যাদের দেখা যাচ্ছে কোনো পুরনো রোগ রয়েছে, যেমন যিনি হয়তো প্রেশারের অসুখকে আগে থেকেই আক্রান্ত, বা তার সুগারের সমস্যা রয়েছে, বা কোনো অসুখ যেমন ধরুন এপিলেপসি বা অন্য কোনো যার জন্য তাকে ওষুধ নিয়মিত খেয়ে যেতে হয়, এই ধরনের কন্ডিশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু পরামর্শ দিই যে আপনি যে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন তার সঙ্গে দেখা করে অবশ্যই গর্ভধারণের ব্যাপারে জানান।
যেমন আমরা এই খিঁচুনি বা এপিলেপসির ক্ষেত্রে বলছি যে ওষুধগুলো সাধারণত চলে, দেখা যায় তার মধ্যে অনেক ওষুধ আছে যেগুলো গর্ভস্থ বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকারক। তাহলে তিনি যদি গর্ভধারণ করতে চান তখন কি করবেন? তখন সেই বিশেষজ্ঞ ডাক্তারবাবু যাতে মায়ের কোনো ক্ষতি না হয় এবং গর্ভস্থ বাচ্চারও যাতে কোনো অসুবিধা না হয়, সেই অনুযায়ী ওষুধের যে ডোজ আছে, ডোজ বা ওষুধের ধরনটাকে পাল্টে দেন, এবং তাতে দেখা যায় যে মায়েরও কোনো সমস্যা হলো না এবং গর্ভস্থ বাচ্চাও নিরাপদে পৃথিবীতে আসতে পারছে। বাহ বাহ। তো ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকে আশা করি এই তথ্যগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং আমি ডক্টর প্রিয়দর্শীকে ধন্যবাদ জানাবো যে খুব গুরুত্বপূর্ণ এবং খুব বিশদে উনি আলোচনা করলেন অত্যন্ত জরুরি কিছু কথা, যেগুলো মেনে চললে আপনাদের যারা গর্ভধারণ করতে চলেছেন তাদের গর্ভধারণ ফলপ্রসূ এবং সুখের হবে। বারে বারে নিষ্ফল গর্ভধারণ করাটা কোনো কাজের কথা নয়। সুতরাং পরিকল্পিত গর্ভধারণ করা এবং যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরিণত দেহ এবং মনের পরিণতি আসার পরে গর্ভধারণ করাটাই সুখের এবং সফল হবে। এবং আমরা আশা করি যে আপনারা এইভাবে প্রস্তুতি নেবেন এবং আমাদের মহিলাদের উপর গর্ভধারণটা চাপিয়ে দেবেন না। তাদের মতামত নিয়ে, তাদের সময় উপযোগী অবস্থায় বা সময় উপযোগীটা মেনে বা জেনে তাদের গর্ভধারণের দিকে ঠেলে দেবেন বা এগিয়ে যাওয়ায় সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকুন, এইটাই আমাদের কামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।